আসসালামু আলাইকুম। আমি কামরুন্নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের আমি নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব 7টা লেকচারে শেষ করেছি। অধ্যায়টা অনেক বড় এবং ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 7টি লেকচারে আমি এটা কমপ্লিট করেছি। আজকে আমার লেকচার 8, ঠিক আছে? লেকচার 8 নবম অধ্যায় থেকে আমি 3টা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। দেখো, প্রথম ক্রিয়েটিভ কোশ্চেন, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে দিয়েছি 38 অণু এটিপি। প্রশ্নটা দেখেই বুঝতে পারছো যে এটা শ্বসন, ঠিক আছে? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে 38 অণু এটিপি, ঠিক আছে? গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? মনে আছে আমি একটা লেকচার দিয়েছিলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির ওপর। হ্যাঁ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এবং পাইরুভিক অ্যাসিড থেকে 38 অণু এটিপি তৈরি হবে। এখন দেখো, প্রথম প্রশ্ন, আমি এখানে আবার লিখেছি সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমে হলে গ্লাইকোলাইসিস আর মাইটোকন্ড্রিয়ায় হলে ইটিএস। হ্যাঁ, প্রথমেই দেখো সালোক সংশ্লেষণ কাকে বলে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ একটা কি প্রক্রিয়া? শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে কি শোষণ করে? পানি এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা, ঠিক আছে, সরল শর্করা গ্লুকোজ সংশ্লেষিত হয়, ঠিক আছে, এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে। হ্যাঁ, সৌরশক্তিটা হয়ে যায় রাসায়নিক শক্তি ঘটে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হিল বিক্রিয়া কাকে বলে। হিল বিক্রিয়া তোমাদের আমি পড়িয়েছিলাম সালোক সংশ্লেষণে যে O2 এর উৎস, হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত O2 এর উৎস কি ব্যাখ্যা করো, ঠিক আছে? অথবা তোমাকে ডাইরেক্ট এরকম বলে দেবে হিল বিক্রিয়াটি ব্যাখ্যা করো। 1937 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রাণ রসায়নবিদ, কি নাম? রবিন হিল। হ্যাঁ, CO2 এর অনুপস্থিতিতে পানি, কিছু হাইড্রোজেন গ্রাহক ও পৃথককৃত ক্লোরোপ্লাস্টের একত্রে আলোতে রাখেন। পরীক্ষা শেষে তিনি দেখেন যে CO2 এর অনুপস্থিতির কারণে শর্করা তৈরি হয়নি, কিন্তু পানি থেকে হাইড্রোজেন গ্রাহক কর্তৃক কি হয়েছে? হাইড্রোজেন গৃহীত হয়েছে এবং অক্সিজেন নির্গত হয়েছে, ঠিক আছে? হিলের এ পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি, ঠিক আছে? এবং এখানে জেড হলো তোমার হাইড্রোজেন গ্রাহক। জেড হাইড্রোজেন গ্রাহক প্লাস H2O, আশা করি মনে আছে বিক্রিয়াটা। জেড প্লাস H2O, আলো ক্লোরোফিল, তাহলে তৈরি হবে ZH2 প্লাস হাফ অণু অক্সিজেন। হ্যাঁ, এইভাবে করে এটা তৈরি হবে। এরপরে চলে যাও, দেখো উদ্দীপকে সাইটোপ্লাজমে সংগঠিত প্রক্রিয়াটি প্রবাহচিত্রে দেখাও। উদ্দীপকে সাইটোপ্লাজমে সংগঠিত প্রবাহচিত্রটি হলো, আগেই বলেছি যে সাইটোপ্লাজমে হচ্ছে আমার গ্লাইকোলাইসিস, সুতরাং তোমাকে এখানে লিখতে হবে গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপ, ঠিক আছে? যেমন গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, এখানে এনজাইম কাজ করবে হেক্সোকাইনেজ। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে এনজাইম হলো ফসফোগ্লুকো আইসোমারেজ। হ্যাঁ, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আবার তোমার তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ঠিক আছে? মনে আছে? আচ্ছা, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এরপরে এখানে আমার তৈরি হবে দুটো প্রোডাক্ট, 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে? এখানে আমার এনজাইম কাজ করবে অ্যালডোলেজ। এরপরে 3 ফসফোগ্লিসারালডিহাইড
এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুটো একটি অন্যটিতে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে হবে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এর 3-ফসফোগ্লিসারালডিহাইড হওয়ার সময় এখানে কাজ করবে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। তারপরে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস নামক এনজাইমের উপস্থিতিতে তৈরি করবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এরপরে এখান থেকে আমার ফসফোগ্লিসারোমিউটেজ নামক এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3 থেকে তৈরি হবে আমার 2। এরপরে হচ্ছে আমার ইনোলেজ নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, আর এরপরে পাইরুভিক অ্যাসিড কাইনেস, এখান থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট CH3CO COOH। এইভাবে করে আমার 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এখানে তোমার যদি বলা হয় যে প্রবাহ চিত্রে দেখাও, সুন্দর করে একটা পেজে প্রবাহ চিত্রটা এঁকে দিবে এবং এখানে হচ্ছে তুমি এনজাইমের নামগুলো অন্য কালি দিয়ে লিখবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এটা সুন্দর করে দেখিয়েছিলাম যে এনজাইমের নামগুলো অন্য কালি দিয়ে লিখে তুমি এভাবে সুন্দর করে এই বিক্রিয়াটের সহ এটা উপস্থাপন করবে। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন শক্তির হিসাব দেখাও। মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন শক্তির হিসাব আমি 7 নম্বর লেকচারে পড়িয়েছি। ওখানে দেখেছো যে প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু, তারপরে অ্যাসিটাইল কোয়ে, তারপরে হচ্ছে ওখানে আমার ইটিএস, এগুলাতে আমার তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং এটা আমি সুন্দর করে দেখিয়েছিলাম। মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হচ্ছে গ্লাইকোলাইসিসে হচ্ছে আমার 8 এপি, পাইরুভিক অ্যাসিডের জারণে আমার হচ্ছে 6 এটিপি এবং ক্রেবস চক্রে তুমি পাচ্ছ 18-4-2। এখানে একটা জিনিস মনে রাখবে, 1 অণু NADH2 = 3 ATP। হ্যাঁ, তারপরে 1 অণু FADH2 = 2 ATP। ঠিক আছে, আর তোমার তৈরি হয়েছিল জিটিপি = হচ্ছে তোমার এটিপি। এই 3টা যদি মনে রাখতে পারো তাহলে তুমি 38 এটিপির হিসাবটা ঠিকমতো পারবে। হ্যাঁ, যেমন গ্লাইকোলাইসিসে আমার কয়টা NADH2 হয়েছিল? 2টা, এই জন্য 3 দুগুণে 6। আর 4টা এটিপি হয়েছিল কিন্তু 2টো এটিপি খরচ হয়ে যায়, এই জন্য আমার থাকলো 2। ঠিক আছে, 6 আর 2 8। পাইরুভিক অ্যাসিড যখন জারিত হবে তখন শুধুমাত্র 2টো NADH2 তৈরি হবে। 2টো NADH2 সমান হচ্ছে তোমার 3 দুগুণে 6 এটিপি। হ্যাঁ, আর ক্রেবস চক্র থেকে যখন এটা বের হবে তখন আমার অনেকগুলো প্রোডাক্ট হয়েছিল, 3-3-6। 6টা NADH2 হয়েছিল, তাহলে 3-6 18টা এটিপি হবে। তারপর 2টো FADH2 হয়েছিল, 2 দুগুণে 4টা হবে। আর 2টো জিটিপি হয়েছিল 2 পাশ থেকে। হ্যাঁ, তাহলে এখানে হবে 18 আর 2 20 আর 4 24। ঠিক আছে, এরকম করে তোমার টোটাল হলো 38 এটিপি। দেখো এভাবে করে 38 এটিপির হিসাবটা বর্ণনা করবে। এরপরে দেখো উদ্দীপকের অথবা এই ধরনের প্রশ্ন পেতে পারো, উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব লিখতে হবে, দ্যাট মিন্স শ্বসনের গুরুত্ব। হ্যাঁ, শ্বসনের গুরুত্ব প্রথমেই হলো শক্তি উৎপাদন, কারণ জীবদেহে সংগঠিত জৈবিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে? শ্বসনের মাধ্যমে। কাজেই শক্তি উৎপাদনের জন্য জীবের জীবনে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তারপর হচ্ছে CO2 এর ব্যবহার। শ্বসন প্রক্রিয়া নির্গত কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয় এবং জীব জগতের জন্য প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। নির্গত কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে বিপাকীয় শক্তির যোগান। ঠিক আছে, শ্বসন থেকেই আসে। তারপরে কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি। শ্বসন না হলে তো জীবই বাঁচবে না, তাহলে তোমার কোষ বিভাজনও হবে না, দৈহিক বৃদ্ধিও হবে না। এরপরে হচ্ছে যৌগ সংশ্লেষ।
সংশ্লেষণ, তাপমাত্রা রক্ষা, এনজাইম ও ভিটামিন, তারপরে হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদন, বেকারি ও দুগ্ধজাত দ্রব্য এগুলো উৎপাদন। হ্যাঁ, এগুলো হচ্ছে শ্বসনে। এবার আমি যাই 2 নম্বর প্রশ্নে। দেখো, সালোক সংশ্লেষণের সময় 2 ধরনের ফটোফসফোরাইলেশন পরিলক্ষিত হয়। কয় ধরনের? 2 ধরনের। কখন? সালোক সংশ্লেষণের সময়। কি কি? একটা হচ্ছে অচক্রিয়, একটা হচ্ছে চক্রিয়। চক্রিয় এবং অচক্রিয় 2 ধরনের প্রক্রিয়ায় আমরা দেখতে পাই। কয়ের প্রশ্ন দেখো, শ্বসন কাকে বলে? দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় O2 এর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে শক্তি নির্গত করে এবং উপজাত দ্রব্য হিসাবে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার উৎপন্ন করে, তাকেই আমরা কি বলছি? শ্বসন। এখানে অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অনুপস্থিতিতেও হতে পারে। হ্যাঁ, আরেকটা কি কথা বললাম? শক্তি নির্গত করে এবং উপজাত দ্রব্য হিসেবে তুমি কি পাবে? কার্বন ডাই অক্সাইড এবং H2O, তাকেই আমরা কি বলছি? শ্বসন বলছি। হ্যাঁ, এরপরে চলে যাও পিগমেন্ট সিস্টেম 1 ও পিগমেন্ট সিস্টেম 2 বলতে কি বুঝো? PS1 মানে ফটো সিস্টেম 1 আর হচ্ছে ফটো সিস্টেম 2। হ্যাঁ, বাংলায় যদি বলো তাহলে হচ্ছে ফটো সিস্টেম, আর ইংরেজিতে হলে পিগমেন্ট সিস্টেম। হ্যাঁ, ফটো সিস্টেম 1টা কি? ফটো সিস্টেম 1 হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থিত। বিক্রিয়া কেন্দ্রে থাকে ক্লোরোফিল A700। ঠিক আছে, ফটো সিস্টেম 1। চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে এটা সম্পর্কযুক্ত। অপেক্ষাকৃত বেশি পরিমাণে আমরা এটাতে ক্লোরোফিল A পাবো। ঠিক আছে, আর ফটো সিস্টেম 2টা কি? ফটো সিস্টেম 2 হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার ভেতরের দিকে অবস্থিত। এটার বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল থাকে P680। ঠিক আছে, বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল হলো P680। কেবলমাত্র অচক্রিয়টার সাথে এটা সম্পর্কিত। হ্যাঁ, ফটো সিস্টেম 2 হচ্ছে শুধুমাত্র অচক্রিয়র সাথে, আর এখানে অপেক্ষাকৃত কম পরিমাণে ক্লোরোফিল A থাকে। হ্যাঁ, আর NADP বিজারিত হয় না, আর ওখানে হয়। এবার দেখো, গয়ের প্রশ্নে কি বলেছে? উদ্দীপকের প্রথম ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি বর্ণনা করো। উদ্দীপকের প্রথম ফটোফসফোরাইলেশন, তাহলে উদ্দীপকের প্রথমে কার নাম লেখা আছে? অচক্রিয়। ঠিক আছে, উদ্দীপকের প্রথম মানে হচ্ছে অচক্রিয়। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে লিখতে হবে অচক্রিয় ফটোফসফোরাইলেশন। একটু মনে করার চেষ্টা করো। ফটো সিস্টেম 2 থেকে, ঠিক আছে, ফটো সিস্টেম 2 থেকে 2টি ইলেকট্রন, হ্যাঁ, বের হয়ে যাবে। এই 2টো ইলেকট্রন এসেছে আসলে পানির ভাঙার ফলে। হ্যাঁ, পানি ভেঙে কি কি তৈরি হবে? হাফ অণু অক্সিজেন, 2টো হাইড্রোজেন প্রোটন এবং 2টো ইলেকট্রন। ঠিক আছে, এই 2টো ইলেকট্রন চলে আসে পিগমেন্ট সিস্টেম 2-এ। হ্যাঁ, পিগমেন্ট সিস্টেম 2 থেকে এই 2টো ইলেকট্রন উত্তেজিত হয়ে, কারণ পিগমেন্ট সিস্টেম 2 আলো গ্রহণ করবে, উত্তেজিত হয়ে প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হয়। ঠিক আছে, এই প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হলো। এরপরে কি হয় দেখো, একটু আমি দেখাই। এই যে পিগমেন্ট সিস্টেম 2 থেকে 2টি ইলেকট্রন বের হয়ে কি কর্তৃক? প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হয়। হ্যাঁ, প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন 2টো চলে যাবে সাইটোক্রোম BF। ক্লিয়ার? সাইটোক্রোম BF-এ যাওয়ার পথে একটা ADP এবং PI মিলে একটা ATP তৈরি করবে। আর এখানে কি হচ্ছে দেখো, সাইটোক্রোম BF থেকে যাচ্ছে প্লাস্টোসায়ানিন। হ্যাঁ, প্লাস্টোসায়ানিন থেকে 2টি ইলেকট্রন যাচ্ছে ফটোসিস্টেম 1। ইলেকট্রন 2টো বের হয়েছিল ফটোসিস্টেম 2 থেকে, চলে যাচ্ছে ফটোসিস্টেম 1-এ। ঠিক আছে, মানে 2 থেকে বের হয়ে ইলেকট্রন 2টো আর 2-তে ফিরে আসে না, এজন্যই এই চক্রের নাম হয়েছে অচক্রিয়। আবার ফটোসিস্টেম 1 আলো গ্রহণ করবে, আবার এখান থেকে 2টি ইলেকট্রন উত্তেজিত হয়ে বের হবে এবং ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়। ঠিক আছে, ফেরিডক্সিন কর্তৃক, এই ফেরিডক্সিন তারপরে হচ্ছে NADP-কে রিডাকটেস করবে, রিডাকটেস করে NADPH2 তৈরি হবে। ঠিক আছে, এইখানে দেখো এই যে 2টো হাইড্রোজেন প্রোটন ছিল, এরা আমার এই কাজে হেল্প করবে। আর এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা চলে যাবে বায়ুতে।
ঠিক আছে, এই যে পানি ভাঙছে ম্যাঙ্গানিজ আর ক্লোরিনের উপস্থিতিতে। হ্যাঁ, পানি ভেঙে হাফ অণু অক্সিজেন চলে যাবে বায়ুতে, দুটো হাইড্রোজেন এনইপিকে রিডাকটেজ করবে এবং দুটি ইলেকট্রন চলে যাবে পিগমেন্ট সিস্টেম 2-এ। এরকম করেই আসলে এইটা অচক্রিয় ফটোফসফোরাইলেশনে দেখো এক অণু এটিপি তৈরি হচ্ছে এবং এক অণু NADH2 তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন, অচক্রিয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকের প্রক্রিয়া দুটি তুলনা করো। চক্রীয় এবং অচক্রীয় যদি তোমাকে তুলনা করতে বলে, দেখো অচক্রীয়তে পিগমেন্ট সিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন আর কি ফিরে এসেছে পিগমেন্ট সিস্টেম 2-এ? না, পুনরায় পিগমেন্ট সিস্টেম 2-তে ফিরে আসে না। ঠিক আছে, আর চক্রীয়তে কি হয়? পিগমেন্ট সিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে আবার পুনরায় পিগমেন্ট সিস্টেম 1-তে ফিরে আসে। অচক্রীয়তে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুটোই অংশগ্রহণ করে, আর চক্রীয়তে শুধুমাত্র পিগমেন্ট সিস্টেম 1 অংশগ্রহণ করে। আর অচক্রীয়তে আমার পানির প্রয়োজন হয়, কারণ একটু আগেই দেখেছো পানি ভেঙে 3টা প্রোডাক্ট তৈরি হয়েছে, আর চক্রীয়তে পানির প্রয়োজন হয় না। ঠিক আছে, পানির ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন হয় যা পরে নির্গত হয়, আর এখানে হচ্ছে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কোনো পানি ব্যবহৃত হয় না। ঠিক আছে, অচক্রীয়তে হচ্ছে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়, আর চক্রীয়তে হচ্ছে তুলনামূলকভাবে অধিক তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে যাও 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে চিত্রটা দেখে অবশ্যই বুঝতে পারছো একটি পত্ররন্ধ্রের এক্সতে হচ্ছে পত্ররন্ধ্র খোলা বা উন্মুক্ত, হ্যাঁ, আর এটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, মানে বন্ধ বা বদ্ধ, যেটাই বলো বন্ধ। তাইলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমি দুটো চিত্র, একটা পত্ররন্ধ্র উন্মুক্ত আর একটা পত্ররন্ধ্র বন্ধ, এই দুটো দিয়ে চিত্রটা দিয়েছি। হ্যাঁ, এখন দেখো কয়ের প্রশ্নে আমি দিয়েছি আর কিউ কি, অথবা আরেকটা কি দিয়েছি পি কিউ কি। ঠিক আছে, আর কিউ হলে তোমরা বলবে কি রেসপিরেটরি কোশিয়েন্ট, আর পি কিউ হলে হচ্ছে ফটোসিনথেটিক কোশিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কিসের পরিমাণ? যেমন পি কিউ সমান সমান O2 ত্যাগের পরিমাণ এবং CO2 গ্রহণের পরিমাণ। ঠিক আছে, আর যদি আর কিউ হয়, আর কিউ হলে এটা হবে, এটা হচ্ছে কি রেসপিরেটরি কোশিয়েন্ট, ওখানে হবে উপরে CO2 এর পরিমাণ আর নিচে হচ্ছে গৃহীত O2 এর পরিমাণ। ঠিক আছে, তাহলে দুটোই কাটাকাটি করলে 6 অণু 6 অণু থাকে, কাটাকাটি করলে তোমার আসবে 1। আর কিউ বলি আর পি কিউ বলি, দুইটার মান কত? 1। হ্যাঁ, তাহলে এটা সুন্দর করে লিখে দিও। এবার দেখো C3 ও C4। ঠিক আছে, C3 হলো কি ক্যালভিন চক্র, আর C4 তোমার ছিল হ্যাচ ও স্ল্যাক চক্র। ঠিক আছে, এই দুটো চক্রের মধ্যে পার্থক্য, যদি আমি উদ্ভিদ বলি তখন কিন্তু তোমাকে উদ্ভিদ নিয়ে লিখতে হবে। ঠিক আছে, C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। তোমরা জানো C3-র চেয়ে C4 উদ্ভিদ বেশি উন্নত, কারণ C4 উদ্ভিদে একই সাথে কি চলে? দুটোই চলে, C3ও চলে C4ও চলে। হ্যাঁ, এবং এইভাবে তারা কি করে, দুটো প্রক্রিয়ার মাধ্যমেই এটা দেখা যায়। ঠিক আছে, C3 এবং C4। C3-র প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4-এর প্রথম প্রোডাক্ট হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, C3 এবং C4। C3 উদ্ভিদগুলো উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়। তারপরে পাতার বান্ডেল শীটকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না, মানে বান্ডেল শীটটা একটু অনুন্নত। গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকম। মেসোফিল কোষে আলোক বিক্রিয়া ঘটে। C4 তো আগেই বললাম এরা উন্নত ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এরা বেশি আলোতে মানে প্রখর সূর্যালোকেও এরা বেঁচে থাকতে সক্ষম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকের চিত্রের গঠন বর্ণনা করো। উদ্দীপকের চিত্রটি হচ্ছে একটি কি পত্ররন্ধ্রের গঠন। পত্ররন্ধ্র গঠিত হয় দুটি রক্ষীকোষ দিয়ে। রক্ষীকোষ, এই যে একটা রক্ষীকোষ, এই যে একটা রক্ষীকোষ, যেদিকে পত্ররন্ধ্র উন্মুক্ত সেদিকে রক্ষীকোষগুলো পুরু বা মোটা, অপরদিকে পাতলা।
প্রত্যেকটি রক্ষীকোষে থাকে একটি বড় নিউক্লিয়াস এবং অসংখ্য ক্লোরোপ্লাস্ট, এগুলো থাকবে, ঠিক আছে। আর রক্ষীকোষ হচ্ছে সাইডের কোষগুলোর জন্য ক্লোরোপ্লাস্ট ইত্যাদি উন্মুক্ত, ঠিক আছে। এরপরে দেখো, উদ্দীপকের চিত্র দুটি পরিবর্তনে আধুনিক মতবাদটি বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্র দুটিতে একটা হচ্ছে পত্রন্ধ্র উন্মুক্ত, একটা হচ্ছে বন্ধ। তাইলে তোমাকে লিখতে হবে পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়ায় আধুনিক মতবাদ, ঠিক আছে। আধুনিক মতবাদটা লিখতে হবে। আধুনিক মতবাদে কি? পত্রন্ধ্র খোলা আলোতে, পত্রন্ধ্র বন্ধ হওয়া অন্ধকারে, তাই না? আমরা পড়েছিলাম। প্রথমে কি হয়, আলোক বর্ণালীর নীল অংশ রক্ষীকোষের রিসেপ্টরগুলোতে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন রক্ষীকোষে ঢুকে যায়। পটাশিয়াম প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্রন্ধ্র খুলে যায়। রাতের বেলা কি হয়, রক্ষীকোষ থেকে আমার যে পটাশিয়াম ঢুকেছিল, প্রবেশ করেছিল, সেই পটাশিয়াম বের হয়ে যায়, ঠিক আছে। সাথে সাথে পানিও কি হয়ে যায়, বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্রন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে রক্ষীকোষ থেকে পটাশিয়াম আয়ন কি হয়ে যায়, বের হয়ে যায়, ঠিক আছে। পটাশিয়াম বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীতি হারায় এবং পত্রন্ধ্র বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে তোমরা এই 3টা প্রশ্ন সুন্দর করে পড়বে। 3টা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগামী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।